লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব ২০। রাতের নিস্তব্ধতা তখন এমন ঘন যে বাতাসের ভেতরে যেন মৃদু ছায়ার ভার। আকাশ আচ্ছন্ন শ্যামল কালোয় অদৃশ্য মেঘের গহ্বরে চাঁদ নির্বাসিত, তারা আলো শ্বাসরুদ্ধ হয়ে নিস্তেজ। চারিদিকে গাছপালার কঙ্কাল সদৃশ ছায়া লম্বা নখের মতো মাটিতে প্রসারিত। ঝিঝি পোকার একঘেয়ে আর্তনাদ সেই নীরবতাকে আরো ভয়ার্ত করে তুলছে। এমন মৃত্যু নিভৃত অন্ধকার ছিন্ন করে হঠাৎই গর্জে ওঠে ইঞ্জিনের শব্দ। শাঁসা ছেদনধ্বনিতে বুকে ঝাঁপিয়ে আসে এক কালো গাড়ি, যেন রাতের দেহে বজ্রাঘাত। শুষ্ক মাটির ওপর চাকার ঘর্ষণে উড়ে যায় ধুলো, কুণ্ডলি ঘূর্ণি পাকিয়ে ছড়িয়ে পড়ে বিষাক্ত ধোঁয়ার মতো। হেডলাইটের ক্ষুরোধার আলোকরেখা অন্ধকার বিদীর্ণ করে বাগানবাড়ির শ্যামল ছায়ার ওপর নিক্ষেপ করে ভৌতিক আভা। গাছের শাখাগুলো মুহূর্তেই যেন দানবীয় বাহু হয়ে ওঠে। অবশেষে ঝড়গতির সেই যান্ত্রিক জানোয়ার দাঁত কিচিয়ে থেমে যায় আরিশের বাগানবাড়ির দ্বারে। আকস্মিক থামার অভিঘাতে মাটি কেঁপে ওঠে। টায়ারের গরম রাবারের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ে দম বন্ধ করা ধোঁয়ার মতো। আর মুহূর্তের জন্য নিস্তব্ধতা আরও রুদ্ধশ্বাস হয়ে ওঠে। হঠাৎ এইভাবে গাড়ি থেমে যাওয়াতে নাজলি ভয় পেয়ে যায়। চারিদিকে বিশাল গাছপালা দেখতে পেয়ে ভড়কে যায়। এত সময়ে জমিয়ে রাখা সাহসটা যেন কর্পূরের মতো উধাও হয়ে যাচ্ছে। এতক্ষণ তো নিজেকে শক্ত করেছে, কিন্তু এখন আরিশকে ভীষণ ভয় করছে। ওরা গ্যাংস্টার, হৃদয়ে কোনো দয়া মায়া থাকে না। তাদের কাছে ভালো কিছু আশা করাটা বোকামি। উনি যদি আমাকে খুন করে গাছের সাথে ঝুলিয়েও রাখে, কেউ খুঁজে পাবে না। বড় বড় কোকদের মেরে গুম করে ফেলে, কেউ কোনো প্রমাণ পায় না। আর সেখানে আমি তো চুনোপুটি মাত্র। লোকটা খারাপ কিছু না করলেও হয়। সাহসের দাপট দেখিয়ে চলে এসেছি, কিন্তু এখন আমি নিজেই গ্যাস ছাড়া বেলুন। আরিশ গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করে। নাজলিকে আসতে না দেখে ঘাড় পিছনে নিয়ে বলে, বাহিরে থাকার ইচ্ছে থাকলে থাকতে পারো, আমি গ্লাস লাগিয়ে দিচ্ছি। এরপর চাইলেও ভেতরে ঢুকতে পারবে না। আরিশের গম্ভীর কণ্ঠ কানের ভেতরে প্রবেশ করতেই নাজলির শৈশবের মতো বিভ্রান্ত মনে ঘুম ভেঙে আসে। চারপাশ থেকে মনে হচ্ছে ভুতুড়ে নিস্তব্ধতার প্রতিধ্বনি স্পন্দিত হচ্ছে। প্রায় প্রতিটি ছায়া যেন তার শ্বাসকষ্টের সাথে একাত্ম হয়ে নড়াচড়া করছে। হঠাৎ শরীরের স্বাভাবিক প্রতিরোধহীনতা হারিয়ে নাজলি দ্রুততর পায়ে আরিশের দিকে এগিয়ে আসে। লিভিং রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরিশের হাতে থাকা রিমোটটি কাঁপতে থাকা হাতে পায়ে হেলিয়ে কাউচের পিঠ নামিয়ে দেয়। নাজলি ভয়ে সামান্য সটকে যায়, চোখে অচেতন সংখ্যার রং জ্বলজ্বল করে। আরিশ বাঁকা হাসি মুখে আঁকড়ে ধরে, ডিভানে জড়িয়ে বসে শান্ত ভঙ্গিমায়। সামনের মিনি টেবিলের ওপর পা চেপে বসে। আরিশের চোখ নাজলির দিকে বাজ পাখির মতো ধারালো, অনিবার্য তীক্ষ্ণতা নিয়ে ধাবিত হয়। নাজলি ভয়ে শিউরে ওঠে কিছুটা। ঠান্ডা ঘামের মতো অনুভূতিগুলো শরীরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। আরিশের গলা কিবাদিস কেঁপে ওঠে, শব্দের প্রতিটি ছন্দ যেন রাগের আগুনে গলিত করে বলে, অনেক চালাক নারী তুমি নাজলি, আই লাইক ইট। নাজলি দ্রুত চোখ ঘোরায় আরিশের দিকে, মুখে অনিশ্চয়তার অস্থিরতা। সামান্য ঠোঁট ভিজিয়ে বলে, মানে? আরিশ কাঁধ নাড়িয়ে সামান্য হাসে, এরপর মৃদু তির্যক হাসির আড়ালে রাগের লুকানো জ্বলন্ত উত্তেজনা নিয়ে বলে, মানে কিছুই নয়। নাজলি চোখ উপরের দিকে ভেসে ওঠে অধৈর্য এবং অন্তঃসত্ত্বার শঙ্কায়, বলে, আমার বোন কোথায়? কখন দেখা করতে পারবো ওর সাথে? আরিশের চোখ ছোট ছোট হয়ে অগ্নিবিদ্ধ ধূসর কণার মতো ঝলমল করে ওঠে। রাগের পিচ্ছিল ছায়া তার দৃষ্টি ঢাকা দিয়ে বলে, তোমার বোন তার স্বামীর বাড়িতে? নাজলি চমকে ওঠে, কণ্ঠে দম বন্ধ করা বিস্ময় ও আতঙ্কের মিশ্রণ। মানে? মানে একে নিকের ম্যানশনে, আর এই স্থানটি আমাদের বাগান বাড়ি। নাজলির চোখ অগ্নিস্পর্শক রাগে ভরে ওঠে। প্রতিটি নারী যেন ক্রোধের আগুনে ছিঁড়ে যাচ্ছে। শরীর ভেতর থেকে কেঁপে ওঠে। কণ্ঠে জমে থাকা প্রতিরোধের আগুন নিয়ে বলে, তাহলে আমাকে মেনশনে না নিয়ে এখানে এনেছেন কেন? আরিশ শান্ত ভঙ্গিমায় কর্কশ গলায় বলে, তোমার রক্ত দিয়ে গোসল করব বলে। কর্কশ হিন্মাহীন ভয়ানক কণ্ঠে ধ্বনি প্রতিধ্বনিত হয়। শব্দের প্রতিটি নড়াচড়া কণ্ঠের সঙ্গে মিলেমিশে ঘরের বাতাস কেটে যাচ্ছে। নাজলি শিউরে ওঠে, চোখে বাজপাখির মতো দৃষ্টি খা খা করছে। গলায় শুকনো আগুনের মতো অচেতন উত্তেজনা, তবু স্বাভাবিক আত্মসংযম বজায় রাখে। কণ্ঠে স্থিরতা মেলাতে বলে, গোসল করার ইচ্ছে হলে ফ্রেশ পানি দিয়ে করুন, আমি রক্ত দেব না আপনাকে। আরিশের অধরে ভেসে আসে সূক্ষ্ম তির্যক হাসির ছায়া। রাগের ভেতর লুকানো জ্বলন্ত ব্যর্থতার আভা নিয়ে বলে, ছিনিয়ে নেওয়া আমাদের কাজের ধর্ম।
তোমার দিকেই চেয়েছে কে? নাজলি সামান্য শব্দে তবু তীক্ষ্ণ কম্পনায় আঘাতে কণ্ঠে ভেঙে চট করে হেসে বলে, আগে জানতাম গরিবরা পেটের দায়ে স্যাঁচরামি করে, এখন দেখি $1 ট্রিলিয়ন মালিকরাও স্যাঁচরামি করে। একটি মেয়ে রক্ত দিতে চায় না, অথচ তার থেকে রক্ত ছিনিয়ে নিতে চাচ্ছেন। শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যেন উত্তেজনা, রাগ এবং ভয়ের এক অনন্য সংযমে দুলছে। নাজলির মনস্তাত্ত্বিক প্রতিরোধ আর আরিশের হিংস্র আধিপত্য মিলেমিশে বাগানবাড়ির নীরব বাতাস ভয়ঙ্কর এক ধ্বনি রচনা করছে। আরিশের চোয়াল অনিবার্য তীব্রতা নিয়ে শক্ত হয়ে আসে, গলার স্বর ভেঙে ওঠে আগুনের মতো। শাট আপ স্টুপিড, ব্রেইনলেস একটা। নাজলি নাক সিটকে অস্থির শ্বাসে প্রতিরোধী কণ্ঠে বলে, আপনার ধমক শুনবো বলে কন্ট্যাক্ট ম্যারেজ করিনি, খুব জলদি আমাকে আমার বোনের কাছে নিয়ে চলুন। আরিশ ঠোঁট কামড়ে তাকায়, চোখের কোণে অগ্নি ঝলমল করছে। গম্ভীরতায় ভরা সুরে প্রশ্ন ছুড়ে দেয়, কখন যাবে? নাজলি লাজুক হাসি লুকিয়ে ধীর মনোভাব নিয়ে বলে, চলুন এখন যাই। আরিশের ঠোঁটের কোমল কামড়ের আড়ালে লুকানো হিংস্র গম্ভীরতা স্পন্দিত হচ্ছে। কণ্ঠে শব্দ করে বলে, শেষবারের মতো কালিমা পড়ে নাও। নাজলির ভ্রু উঁচু করে অবিশ্বাসের রেখা মুখে স্পষ্ট হয়ে প্রশ্ন করে, কালিমা কেন পড়তে যাব আমি? আরিশ শান্ত তবে শাসনসুলভ গলায় অবধারিত সত্য নিয়ে বলে, মুসলিম রাইট? হ্যাঁ, মুসলমানদের মৃত্যুর আগে কালিমা পড়া আবশ্যক। তোমার ইচ্ছে হলে পড়তে পারো। আরিশের শান্ত দৃষ্টি, ভয়ঙ্কর কণ্ঠের প্রতিটি শব্দ নাজলির হৃদয়ের অগ্নিসংযোগ ঘটাচ্ছে। শ্বাসরোধকারী অবাক বিস্ময় নিয়ে তাকাচ্ছে বারবার, চোখের ধূলিস্রোত মতো স্থির করে রেখেছে। আর চাহনির তীক্ষ্ণতায় শীতল আগুনের মতো অগ্নিস্ফুরণ। কি সাংঘাতিক মানুষেরা! বুকে সাহস সঞ্চয় করে নাজলি বাঁকা হাসি দিয়ে শব্দ করে বলে, মেরে ফেলার জন্য তাহলে এখানে এনেছেন? নিজের বিয়ে করা বউকে মারতে হাত কাঁপবে না? আরিশের গলা কেবলমাত্র শব্দ নয়, তা যেন আঘাতপ্রবণ আগুনের মতো ভেসে আসে। বউ? ইয়েস, আমি আপনার ওয়াইফ, হোক সেটা কন্ট্যাক্ট ম্যারেজ, বাট 1 বছরের জন্য আইনত স্ত্রী আমি। আরিশ গম্ভীর হয়ে দাঁতে দাঁত ঘর্ষণ করে ওঠে, প্রতিটি শব্দে রাগের রাত জ্বলজ্বল করে বলে, মিস নাজলি। আর বলতে পারিনি কথাটাকে ছিনিয়ে নিয়ে নাজলি ধৃত দিয়ে কণ্ঠে সংযম রেখে বলে, মিস নয়, মিসেস হবে। বিবাহিত নারীদের কেউ মিস বলে না। আরিশ শিকারীর মতো চোখ সরিয়ে তাকিয়ে থাকে, নাজলির দৃষ্টি যেন ধরার জন্য প্রস্তুত। ডিভান থেকে হঠাৎ উঠে দাঁড়ায়, আচমকা নাজলির দিকে ঝুঁকে পড়ে। এত কাছাকাছি আরিশকে দেখে নাজলির গলা শুকিয়ে আসে। আরিশ ঠোঁট কামড়ে নাজলির উন্মুক্ত গলায় আঙুলটি ধীরে ধীরে স্লাইড করতে করতে বলে, আরিশের বউ হলে বিছানার পারফরমেন্স ঠিক থাকতে হবে বেবি, নচেত দ্বিতীয়বার নিজেকে আমার বউ সম্বোধন করলে মাটির নিচে পুঁতে দিয়ে আসবো। নাজলি চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস টানছে। প্রথমবার কোনো পুরুষের স্পর্শ যেন বিদ্যুতের মতো শক দিয়ে যাচ্ছে শরীরে। ভয়ে মুখ খিচে রেখেছে মেয়েটা। আরিশের স্পর্শ আরো গভীর হতে থাকে, হাতের অবাধ্য বিচরণ ধীরে ধীরে নিচে নামতে থাকে। আরিশ তার ভয়ঙ্কর দৃষ্টিতে নাজলির মুখ ঘিরে রাখে। নাজলি ঘন ঘন শ্বাস ফেলে। হঠাৎ আরিশের হাত শক্ত করে চেপে ধরে কণ্ঠে শান্তি আর প্রভূতার ছাপ দিয়ে বলে, স্টপ, আর বলবো না, থেমে যান এখানেই। আরিশ বাঁকা হাসি দিয়ে পুনরায় ডিভানে বসে পড়ে। নাজলির ঠোঁট এখনো কাঁপছে আতঙ্কে, বড় বড় শ্বাস টেনে কণ্ঠে অব্যক্ত ক্রোধ এবং আতঙ্কের মিশ্রণ দিয়ে বলে, অভদ্র পুরুষ আপনি, আমাকে স্পর্শ করার রাইট আপনাকে দেইনি, পরের বার আমার থেকে 100 হাত দূরে থাকবেন। আরিশ গম্ভীরতা টেনে ছাদের নিচে একক বীরত্বের অধিকারী বলে প্রতিধ্বনি ফেলে, নিজের মর্জি অনুযায়ী চলি, পুরুষ মানুষ আমি। একই ছাদের নিচে একটি মেয়ে দেখে কন্ট্রোল করা মুশকিল হয়ে যেতে পারে, কিছু একটা হয়ে যাবে, এটা শিওর। নাজলি গম্ভীর দৃষ্টি ফেলে হেসে বলে, ভয় দেখাচ্ছেন? ভেবেছেন ভয় পেয়ে আপনার কাছে কান্নাকাটি করব আর আপনি বসে বসে মজা নেবেন? একবার ছুঁয়ে তো দেখুন, পরবর্তী অবস্থার জন্য চিন্তা করবেন। কথায় আছে, পুরুষ তুমি সবার সাথে লাগতে যাও, কিন্তু নারীর সতীত্বে হাত দিতে যেও না, এতে তুমি নিজে ধ্বংস হয়ে যাবে। আমাকে অবলা নারী ভেবে থাকলে বোকামি করবেন। আমার হাতে যে অস্ত্র আছে সেখানে আপনার ক্ষমতা কিছুই নয়। আপনার যদি ক্ষমতা থাকে আমাকে কলঙ্কিত করার, তবে আপনার সেই ক্ষমতাটাকে কেটে আজীবন পঙ্গু করে দিতেও আমার 2 মিনিট টাইম লাগবে না। আর এই শান্ত চোখে তাকায় নাজলি তেজি মুখটার দিকে, বাঁকা হেসে বলে, তাহলে চলো একটু হয়ে যাক। নাজলি ভ্রু নাচিয়ে বলে, কি, যুদ্ধের লড়াই? নাজলি রেগে বলে, আপনার সাথে লড়াই করতে আসিনি আমি।
অশ্লীলতা আমি না করে আমাকে এখন ইয়ানির কাছে নিয়ে যাবেন। আমার আপনার বিয়ের মূল লক্ষ্য ভুলে যাবেন না। আরিশ ব্লেজার ঠিক করে গ্রীবাদেশ নাড়িয়ে বলে, তোমার মনে প্রশ্ন জাগে না এত সহজে কিভাবে বিয়ে করতে রাজি হয়ে গেলাম আমি? আন্ডারগ্রাউন্ডের ক্রিমিনাল লিডার আরিশ সামান্য একটা মেয়ের সাধারণ ইমোশনাল ব্ল্যাকমেইলে গলে গেল। কিন্তু আদৌ কি সম্ভব? নাজলি ঠোঁট ভিজিয়ে বলে, অ্যানিকে সাহায্য করার জন্য আমাকে সাহায্য করছেন, এর থেকে বড় সত্য আর কি হতে পারে? আপনি নিজেও চান অ্যানি যাতে সুন্দর স্বাভাবিক জীবন পার করতে পারে, তাই আমার কথাটাকে আপনি মেনে নিয়েছেন। আড়ি সধরে হাসি ফুটিয়ে আশেপাশে তাকায়। নাজলি চোখ ছোট ছোট করে পুনরায় বলে, নাকি আমাকে বিয়ে করাটাও আপনাদের কোনো রহস্য? আরিশ শব্দ করে হেসে ওঠে। কি ভয়ানক সেই হাসির শব্দ! রাতের অন্ধকারে কেমন ভুতুড়ে শোনা যাচ্ছে। টেবিলের উপরে রাখা একটা পা অপর পায়ের উপর রেখে বলে, প্রয়োজন, কারণ, স্বার্থ ছাড়া আমরা এক চুলও নড়ি না। নিজের জন্মদাত্রী মায়ের আকতি মিনতিও কোনোদিন গলাতে পারিনি। আর ভাবলে কিভাবে তোমার সামান্য কথায় গলে যাব? আমি চেয়েছি বলে কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে, না হলে যখন আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছো সেখানে তোমার জায়গায় অন্য কেউ হলে সাথে সাথে গলা চেপে ধরতাম। তোমাকেও ধরতাম, তার কোনো সন্দেহ ছিল না। তাহলে ধরলে না কেন? আরে শেষে বলে, নিজেদের স্বার্থেও কারণ আছে, মেরে ফেলে দিলে কিভাবে হবে বেবি? নাজলি শান্ত কণ্ঠে বলে, তার মানে আমাকে এখানে নিয়ে আসা আপনাদের প্ল্যান ছিল? কিন্তু কেন? বন্দি করার ইচ্ছা হলো। আজ থেকে তুমি এই বদ্ধ রুমে বন্দি হয়ে থাকবে। বাইরের আলো বাতাস তোমার জন্য নিষিদ্ধ হয়ে পড়েছে। কথার অবাধ্য হলে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়ে আসবো, কেউ খুঁজেও পাবে না। মানে কি বলতে চাইছেন? রিপিট করতে ইচ্ছুক নই। আজ থেকে তুমি এই বাগান বাড়িতে বন্দি থাকবে আমার নজরে। নাজলি চোয়াল শক্ত করে বলে, আমার সাথে এমন প্রতারণা কেন করলেন? আরিশ ঠোঁট কামড়ে হেসে বলে, প্রতারণা করেই কার্য হাসিল করতে হয়। আমাকে বন্দি করার সাথে কিসের কাজ? সময় আসলে দেখতে পাবে। নাজলি রাগে অচেতনভাবে কেঁপে ওঠে। নিজেই অবাক, কল্পনা করেনি যে নিজের তৈরি ফাঁদে একদিন এমনভাবে ফেঁসে যাবে। বুকে অস্থিরতা করে ওঠে। রক্তের তীব্র স্পন্দন এবং মনস্তাত্ত্বিক উত্তেজনার মিশ্রণে সে অস্থির। আরিশ বাঁকা হাসি মুখে ডিভান থেকে উঠে দাঁড়ায়। পিছনে ফিরে সামনে এগোতে যেতেই নাজলির হঠাৎ আক্রমণের সম্মুখীন হয়। টেবিলের ওপর রাখা ফলকাটা ছুরিটা চট করে ধরা দিয়ে নাজলি এক মুহূর্তের জন্য আরিশের পিঠের মধ্যভাগে প্রবেশ করিয়ে দেয়। হঠাৎ ছুরির আঘাতের জন্য আরিশ নিজেও প্রস্তুত ছিল না। পুরোটা শারীরিক আঘাত না হলেও রক্তে তার সাদা শার্ট লালাভ হয়ে যায়। ব্যথায় নাক মুখ কুঁচকে যায়, পা দুইটি থেমে যায়। চোয়াল শক্ত করে রাগ প্রকাশ করে আর পিছন ফিরে তাকায়। আরিশ কোনো রকম সতর্কতা ছাড়াই নাজলির গালে থাপ্পড় বসায়। থাপ্পড়ের সঙ্গে যেন দুনিয়া মুহূর্তে ঘুরে যায়। প্রতিটি স্পন্দন, প্রতিটি দম বন্ধকারী নিঃশ্বাস ঘরের বাতাসে ভেসে ওঠে। নাজলি সঞ্চালন হারিয়ে পুনরায় ডিভানের ওপর ছিটকে পড়ে। আরিশ ধীরে ধীরে কিন্তু হিংস্রতার সঙ্গে নাজলির চুল শক্ত করে ধরে সম্মুখে মুখ নিয়ে আসে। নাজলির গালের কাছে ঠোঁট চেপে ধরে চিবিয়ে চিবিয়ে বলে, সব জায়গায় সাহস দেখিয়ে নিজের বিপদ ডেকে আনতে যেও না। আঘাত করার আগে ভেবে নিবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে। এখানে এসেছো তোমার সম্মতিতে, কিন্তু যাবে আমাদের ইচ্ছেতে। এমনি এমনি বিয়ের পেপারে সাইন করে ফেলিনি। শালি বেশি তিরিং বিরিং করলে অবস্থা খারাপ করব। হঠাৎ ফোনের আওয়াজে আরিশ নাজলিকে সিটকে সরিয়ে দেয়। নাজলি গালে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। আরিশ ফোনের দিকে এক পলক তাকিয়ে নাজলির উদ্দেশ্যে বলে, একদম আওয়াজ করবে না, আমার বোন ফোন দিয়েছে, তোমার আওয়াজ যাতে শুনতে না পাই। নাজলি কোনো প্রত্যুত্তর করলো না, একইভাবে ঠাইভাবে বসে আছে পাথরের মতো। আরিশ নিজেকে স্বাভাবিক করে রাগ কন্ট্রোল করে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতে এক চঞ্চল কণ্ঠ ভেসে আসে, কখন থেকে ফোন দিচ্ছি, রিসিভ করতে দেরি কেন হয়েছে তোমার? আরিশ মুখের কঠোরতা সরিয়ে স্বাভাবিকভাবে বলে, ব্যস্ত ছিলাম। এত রাতে ফোন কেন দিয়েছিস? ঘুমাসনি এখনো? মেহের কিছুক্ষণ চুপ থেকে অভিমানী কণ্ঠে বলে, ভাইয়া তুমি বিয়ে করেছো অথচ আমাকে একবার জানাওনি। আরিশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। জানলো কিভাবে এই মেয়ে? আরিশ কপাল কুঁচকে বলে, কে বলেছে তোকে এইসব? নিচে দাদামশাই আর অধিরাজ ভাইয়া কথা বলছিল, আমি দূর থেকে শুনেছি। তেমন কিছু নয়, কিন্তু বিয়ে তো করেছো। আরিশ চোখ গরম করে বলে, বললাম না এমন কিছু নয়। মেহের প্রায় কেঁদে দিবে ভাব। ধমকাচ্ছ কেন ভাইয়া? দাদামশাই কখনো মিথ্যে বলে না। না জানিয়ে বিয়ে করার জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু কাল সকালে তোমার এখানে আসছি আমি। আরিশ অধৈর্য হয়ে বলে,
একদম নয়, বাহিরে বের হওয়া যাবে না কিছুতেই। কিন্তু ভাইয়া আমি আসতে চাই। আরিশ ফুঁস করে শ্বাস টেনে বলে, বাহিরে সব শত্রুদের চলাচল, তোকে দেখলে অ্যাটাক করবে। মেহের জেদ ধরে বলে, কি হয়েছে তাতে, তুমি সামলে নিবে সবাইকে। এমন কেন করছো ভাইয়া, আমি তো এমনিতেও কখনো বাহিরে বের হই না, কাল যেতে চাই প্লিজ। আরিশ মেহেরের জেদের কাছে পরাজিত হয়ে বলে, আমি নিয়ে আসবো, একা বের হবি না। মেহের মুচকি হেসে বলে, অপেক্ষা করব তোমার জন্য ভাইয়া। আরিশ ফোন কেটে দেয়। নাজলে তাচ্ছিল্য হেসে বলে, নিজের বোনের জন্য এত দরদ, অথচ অন্যের বোনেরা পণ্য। আরিশ গম্ভীর হয়ে হেসে বলে, তোমরা পণ্য হিসেবে আছো বলে আমরা বিক্রি করতে পারি। নিজেদেরকে নিজেরা রক্ষা করতে শিখো। আমার বোনকে আমি রক্ষা করছি। নাজলি রেগে দাঁত চেপে বলে, যতদিন আপনারা বেঁচে থাকবেন ততদিন মেয়েরা শান্তিতে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না। আমাকে যে ফাঁদে আপনি ফেলেছেন তার জন্য পস্তাতে হবে। এর মূল্য আপনি খুব বাজেভাবে দিবেন। আপনি মিথ্যা আশা দেখিয়ে এখানে নিয়ে এসেছেন, বন্দিত্ব জীবন দান করেছেন, কিন্তু আমাকে বন্দি করে রাখার ক্ষমতা আপনার নেই। আরিশ বিরক্তিতে চোয়াল শক্ত করে ফেলে, এত তেজ কেন তোমার, বন্দি হয়ে আমার সামনে দাঁড়িয়ে আছো, অথচ ভেতরে কোনো ভয় নেই। আরিশ এক প্রকার রাগ নিয়ে উপরে চলে যায়। সব রাগ গিয়ে পড়ে নিকের ওপর। বালমার্কা আজাইরা ঝামেলায় তাকে ফাঁসিয়ে দিয়েছে। মেয়েদের কখনো কাছে ঘেঁষতে দেয়নি, এখন একটা জ্যান্ত মেয়ের সাথে এক ছাদের নিচে থাকতে হবে। ভাবতেই যেন রাগটা আরও বেড়ে যায়। বাড়ির ঘন বাতাসটা যেন ধোঁয়ার চাদরে ঢাকা, তাতে মিলেমিশে আছে নোংরা ঘামের গন্ধ, পোড়া সিগারেট দগদগে ধোঁয়া, আর পুরোনো কাঠে শুষে থাকা নোনা রক্তের শীতল আভাস। দেয়ালের কালচে রং, ঝাপসা ঝাড়বাতির কাপা আলো, আর মেঝের উপর ছড়িয়ে থাকা ভাঙা কাচের টুকরো, সব মিলিয়ে জায়গাটাকে করেছে ভৌতিক এক সমাধিক্ষেত্রের মতো, যেখানে প্রতিটি আসনে বসে আছে রক্তচোষা নেকড়ে। 18 জন মাফিয়া, প্রতিটি মুখ পাথরের মতো কঠিন, তীক্ষ্ণ দৃষ্টিতে তারা একে অপরকে ভেদ করছে। কারো ঠোঁটে বিষাক্ত বিদ্রুপ হাসি, কারো চোয়ালে গর্জনা আটকে রাখা কুণ্ঠা, কারো হাতে ভারী আংটির ঝলক, কারো কবজিতে রক্তে রঞ্জিত উল্কির দাগ। সব জানাচ্ছে এদের প্রতিটি জীবন কেবল মৃত্যুর ব্যবস্থা। টেবিলের ওপর ঠক ঠক শব্দ তুলে কাপসে হুইস্কির গ্লাস, তাতে প্রতিফলিত হচ্ছে তাদের ক্রোধে বিকৃত মুখাবয়ব। তবে এই অশুভ ভিড়ের মাঝখানে এক আলাদা অস্তিত্ব বসে আছে, এক অচঞ্চল জটিলতা, নির্জীব প্রাণ। তার বসার ভঙ্গি যেন সাম্রাজ্যের সিংহাসনে বসা শাসকের। অগোছালো মাফিয়া টেবিলটাকেও সে নিজের রাজসভা করে তুলেছে। তার চোখ দুটি শীতল ইস্পাতের মতো নিস্তেজ নয়, তার দৃষ্টি তীক্ষ্ণ কুটিল ও অপ্রতিরোধ্য। যে চোখে তাকায় সে যেন নিজের ভেতরে দুর্বলতা নগ্ন হয়ে যেতে দেখে। নিকের ঠোঁটের কোণে মৃদু এক ব্যঙ্গ হাসি, তবে সেই হাসি শীতল ছুরির মতো ধারালো। এই হাসি যে কোনো মুহূর্তে সেই শব্দহীনভাবে কারো গলা কেটে দিতে পারে। আঙুলে অলস ভঙ্গিতে ঘুরতে থাকা সোনালি রিভলভার আসলে এক নীরব বার্তা। তার কাছে মৃত্যু কেবল খেলার উপকরণ, শরীরের একটিও অঙ্গ প্রত্যঙ্গ উদ্বিগ্ন নয়। এমন শীতল নির্লিপ্ততা কেবল তারই থাকে যার হাতে মৃত্যুর রাশ। 18 জন মাফিয়ার চোখে জমে থাকা রক্তগরম ক্ষোভ যেন গর্জন তুলতে চাইছে, কিন্তু নিকের তির্যক দৃষ্টি তাদের গলাতেই শ্বাসরোধ করে দিচ্ছে। কেউ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে দাঁত কড়মড় করে, কেউ আঙুলে ছুরি চেপে রাখে, কেউ আবার হুইস্কির গ্লাস চূর্ণ করার উপক্রম হয়। তবুও নীরবতা ভাঙতে পারে না, কারণ নিক জেব্রান কেবল মেয়েটিকে ছিনিয়ে নেয়নি, সে ছিনিয়েছে তাদের সম্মান, তাদের অহংকার, তাদের অস্তিত্বের মূল ভিত্তি। 100 কোটি টাকার বিনিময়ে কেনা সেই মেয়েটি এখন হয়ে উঠেছে ক্ষমতার প্রতীক, অপমানের দাগ আর বিদ্রোহের নীরব বীজ। বারের দেওয়ালে প্রতিধ্বনিত হয় কাঁচ ভাঙার শব্দ, বাতাসে ঘনীভূত হয় রক্তের গন্ধের পূর্বাভাস। মুহূর্তের মধ্যে এই সভা পরিণত হতে পারে হত্যাযজ্ঞে, অথচ কেন্দ্রে বসে থাকা মানুষটা, তার চোখের শীতল অগ্নিশিখায় যেন জানিয়ে দিচ্ছে, রক্ত ঝরবে তবে আমার ইচ্ছাতেই। নিকের উপস্থিতি এই পুরো ভিড়ের মধ্যে একটি অদৃশ্য শক্তির মতো, চোখে লুকানো অগ্নিদাহ, ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে বলে, তোমরা কিনতে পারোনি, কিন্তু এখন সে আমার, যা আমার তা ছোঁয়ার সাহস করতে পারবে না কেউ, তাই ভুলেও তার দিকে হাত বাড়ানোর সাহস করবে না কেউ। মাফিয়ারা একে অপরকে চোখ মেলায়, রাগ ও লোভে অদ্ভুতভাবে তাকায় নিকের দিকে। কেউ টেবিলের ওপর থাপ্পড় মারার পরিকল্পনা করে, কেউ আঙুলের আঘাতে হুমকি ছুড়ে দেয়, কিন্তু নিকের উপস্থিতি, তার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি অঙ্গ, সবকিছু দমিয়ে রাখে। হিংস্রতার কর্তৃত্বে একাকার হয়ে বাড়িটিকে এক অনিশ্চিত মৃত্যুর মতো থরথরানি সৃষ্টি করে। ইগোর রাগটাকে সামলাতে না পেরে বলে,
অনেকদিন তো ছিল আপনার কাছে, এবার আমাদের দিয়ে দিন। নিক দাঁত কটমট করে বলে, ওর বয়স কম, মাত্র 18 বছর, তোমাদের কাছে টিকবে না। ক্রেশ টেবিলের ওপর শব্দ করে বলে, বয়স দিয়ে যাচাই করলে আপনার এখানে টিকেছে কিভাবে? পুরো মাফিয়া সাম্রাজ্যের সব থেকে বড় নরখাদক আপনি। এক মেয়ের মৃত লাশ হয়ে বের হয়েছিল, অতীত ভুলে যায়নি আমরা। কিন্তু অ্যানি লাশ হয়নি, নিঃসন্দেহে সে আপনার অত্যাচার সহ্য করার ক্ষমতা রাখে, যেখানে আমাদেরও রাখবে। বয়স বলা আপনার মুখে হাস্যকর। নিক ঠোঁট বাঁকিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে, অতীত কেন ঘাটাঘাটি শুরু করলে ক্রেশ? মেয়েটা কেন মরেছে ভুলে যাওনি নিশ্চয়? আমার সাথে তিরিং বিরিং করলে গলা চেপে ধরবো, এটাই স্বাভাবিক। মিস্টার কায়েত গম্ভীর হয়ে বলে, অ্যানিকে কবে গলা চেপে ধরবে? নিক সামান্য শব্দ করে হেসে বলে, গলা তো প্রতিনিয়ত টিপে ধরি, কিন্তু জানে মেরে ফেলতে পারি না। আমার বোকা অ্যানি, আমি যে কথাটা পছন্দ করি না সেটাই বারবার বলে। ইচ্ছে তো করে শ্বাসরোধ করে মেরে ফেলি, প্রচণ্ড ঘাট দ্বারা। মৃত্যুর সামান্য ভয়টুকুও নেই, সারাক্ষণ কানের কাছে নিজের মৃত্যু কামনা করে। মাঝে মাঝে ইচ্ছে করে মাটিতে পুঁতে ফেলি, কিন্তু যখন গাল ফুলিয়ে বিষণ্ণ মুখে বসে থাকে, তখন মনে হয় পুরো জগতের সুখ তার পদতলে এনে রাখি। থেমে আঘাত করে একদম রক্তাক্ত করে ফেলি। চাবুক পিটাও করেছি, তবু মরণের ভয় ঢোকাতে পারিনি। বাঁচার জন্য একবারও মিনতি জানাইনি, সে কারণে ইচ্ছে করে বাকিদের মতো তারও একই দশা করি। কিন্তু এটাকে ছাড়া আমার ঠিক চলবে না। 1.5 বছর যুদ্ধ করেছি নিজের সাথে, তবুও টিকতে পারিনি। এখন নিজের সাম্রাজ্যে বন্দি করে ফেলেছি। সামান্য একটা পাখও তার দিকে তাকাতে পারবে না। ট্রাস্ট মি, ওর হাসি মুখটা দেখলেও আমার সহ্য হয় না। ইতালির গ্যাংস্টার জেমস তাচ্ছিল্য হেসে বলে, সাধারণ রক্ষিতার জন্য এত ভাবলা? আমি তো ভেবেছিলাম ফুর্তি করার জন্য কিনেছেন। নিক দাঁত কটমট করে বলে, সে আমার সম্পদ, রক্ষিতা নামমাত্র, কিন্তু সে রক্ষিতা নয়। জেমস পুনরায় তাচ্ছিল্য হেসে বলে, যে মেয়ে বিয়ে ছাড়া পুরুষের প্রতিবেলার ভোগবস্তু হতে পারে, তাকে রক্ষিতা বলতে বারণ করছেন নিক জেভরান। কয়েকদিন পর সে হয়তো আমার বেডেও যাবে, আপনি না দিলেও ছিনিয়ে আনবো, প্রয়োজনে রক্তপাত ঘটাবো। মূলত এইসব রক্ষিতারা জন্মই নিয়েছে আমাদের মনোরঞ্জনে। জেমসের কথা কর্ণে প্রবেশ করতে নিক চোয়াল শক্ত করে ফেলে। ধূসরমণিগুলো মুহূর্তেই রক্তবর্ণ ধারণ করে। তীর করে কাঁপতে থাকে শরীরটা। নিজের রাগটাকে কন্ট্রোল করতে না পেরে জেমসের মুখের ভেতর আচমকা রিভলভার ঢুকিয়ে দেয়। নিকের হঠাৎ এমন পাগলাটে আক্রমণে পুরোবার আতঙ্কিত হয়ে পড়ে। নিকের ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে, জেমসের গাল প্রায় ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা। রিভলভারটা গিয়ে ঠেকেছে কণ্ঠনালীর মধ্যে। সে বাঁচার জন্য ছটফট করতে থাকে। নিক রাগে গর্জে ওঠে, শুয়োরের বাচ্চা, আমার ব্যক্তিগত নারীকে রক্ষিতা বলার সাহস কিভাবে হয় তোর? ওর শরীরে সামান্য কলঙ্কের দাগ পড়তে দেইনি আমি। এই মেয়েকে নিয়ে কুচিন্তা করলে কলিজা ছিঁড়ে খাবো, ব্লাডি বিষ। জেমসের অবস্থা নাজেহাল, প্রায় শ্বাস চলে যাচ্ছে, চোখ দুটো উল্টে আসছে। ইগোর ভয় পেলেও নিকের হাতের ওপর হাত রেখে বলে, আরেকটু হলে মরে যাবে, ছেড়ে দিন এখনই। ভুলে যাবেন না 4 দিন পর আমাদের মাফিয়া মিটিং, তখন জেমসের উপস্থিতি জরুরি। নিক চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে ধাক্কা মেরে ফেলে দেয়। জেমস গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে। ছাড়া পেতে গলাকাটা মুরগির মতো ছটফট করে ওঠে। ইগোরের ইশারাতে গার্ডরা এসে অর্ধমৃত জেমসকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। নিক চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। ক্রেশ নিকের মুখের দিকে তাকিয়ে শান্ত সুরে বলে, সামান্য রক্ষিতা বলায় আপনি একজন মাফিয়ার জীবন নিয়ে নিচ্ছিলেন? নিক চোয়াল শক্ত করে বলে, শুক্রিয়া আদায় করো, জানে এখনো মারিনি, তবে এইটার মৃত্যু লেখা হয়ে গিয়েছে। মিস্টার কায়াত গির্বাদেশ নাড়িয়ে বলে, কয়জনকে মারবে তুমি? নিক তীক্ষ্ণ চোখে ঘাড় কাত করে তাকায়। লিস্টের প্রথমে তুমি আছো কায়াত। থেমে, 6,371 কিলোমিটার ব্যাসার্ধের এই পৃথিবীতে 8.247 লোক সংখ্যার মধ্যে যতজন এই নারীকে ঘৃণিত ইঙ্গিত দিবে, ঠিক ততজনকে মারব। প্রতিটা মাফিয়া অবাক হয়ে তাকিয়ে আছে। বিনা অনুমতিতে একটা মেয়ে তার রুমে ঢুকে পিঠে সামান্য স্পর্শ করেছিল বলে তার গলা টিপে মেরে ফেলেছিল। আর সেই নিক জেভরান একটা মেয়ের জন্য ধ্বংসের ইতিহাস রচনা করছে। ইগোর দাঁত চেপে বলে, উন্মাদ হয়ে গিয়েছেন আপনি। এই মেয়েকে না পেলে আমরাও বসে থাকবো না। তাহলে কি আপনি মাফিয়া সাম্রাজ্যের সবাইকে মেরে ফেলবেন? নিক ঠোঁট কামড়ে বলে, আমার কথাটা মেবি বুঝতে পারোনি ইগোর। প্রয়োজনে পুরো মাফিয়া সাম্রাজ্য ধ্বংস করব।
আমি জানি তোমরা মাফিয়া মিটিংয়ের জন্য অপেক্ষা করছো, না হলে কবে অ্যাটাক করতে। মাফিয়া মিটিং শেষ হলে ক্ষমতা থাকলে চোখ তুলে তাকিয়ে দেখো। কায়েত রক্তলাল চোখে বলে, যে কোনো মূল্যে আমি ছিনিয়ে আনবো। নিক দাঁত কটমট করে বলে, সামান্য স্পর্শ করে দেখাতে পারলে আমি নিক জেব্রান গ্যাংস্টার বস পদবি থেকে সরে যাব। নিক চেয়ার থেকে উঠে দাঁড়ায়, এরপর ধীরে ধীরে দরজার দিকে সামনে আসে। তার পদক্ষেপ মেঝেতে প্রতিধ্বনিত হয়, প্রতিটি শব্দ কক্ষের ভেতর ভয়ানক আগুনের মতো ছড়িয়ে যায়। পেছন থেকে কায়েত শব্দ করে বলে, পুরো সাম্রাজ্য তুমি শাসন করলেও তোমাকে শাসন করছে একটা মেয়ে। সতর্ক থেকো, এই মেয়ে তোমার ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। নিক শুনেও শুনল না কারোর কথা। প্রতিটা মাফিয়ার চোখে হিংসার আগুন জ্বলজ্বল করছে। শুধু ক্ষমতার শক্তি দিয়ে কেউ পেরে উঠছে না। নিকের বাজ পাখির মতো ধারালো দৃষ্টি আর তীক্ষ্ণ বুদ্ধির কারণে আজ পুরো সাম্রাজ্যের বাদশা সে। রাত প্রায় 3টার কাছাকাছি একটা বাজে স্বপ্নে হুট করে অ্যানির ঘুম ভেঙে যায়। কিছুটা ভয় পেয়ে সামান্য পানি পান করে। পুরো রুম আলোকিত, তবুও তার কাছে সব অন্ধকার লাগছে। একটা রুমে সবকিছু যদি কালো হয় তাহলে অন্ধকার লাগাটাই স্বাভাবিক। অ্যানি পানিটা খেয়ে নিককে খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে। নিজের পাশে না দেখে প্রচুর অবাক হয়ে যায়। প্রতিদিন ঘুম থেকে উঠে নরপশুর মুখটা দেখতে হয়, আজ দেখতে না পেয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। রাতে না খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গিয়েছিল, এখন পেটে খিদের কারণে জ্বালা করছে। অ্যানি কোনো কিছু না ভেবে রুম থেকে বেরিয়ে পড়ে। পুরো বাড়ি দিনের মতো ঝলমল করছে, কেউ বলবে না এখন রাত। অ্যানি সিঁড়ি দিয়ে নেমে কিচেনের উদ্দেশ্যে যায়। কিচেন থেকে কিছু খুঁজে হালকা খাবার 2 হাত ভর্তি করে নেয়। হাতে জায়গা নেই, তাই পেটের ওপর রেখে হাত দিয়ে জাপটে ধরে আসে। কিচেনে এমন খাবার দেখে সে অনেক অবাক হয়েছে। তার জানা মতে নিক কখনো এইসব জিনিস ছুঁয়েও দেখে না। তাহলে এগুলো এখানে কেন রাখা হয়েছে? অ্যানি মনের খুশিতে কিচেন থেকে বেরিয়ে আসে। কোনো দিকে নজর না দিয়ে সামনে এগিয়ে যায়। হুট করে চোখ বড় বড় করে ফেলে কারোর গলার আওয়াজ শুনে। আজকাল নিক জেব্রানের ম্যানশনে চুরিও হয়। অ্যানি চোখের পাতা ঝাপটে সামান্য ঢোক গেলে নির্ঘাত ওই দিনকার মতো অপমানের শিকার হতে হবে। কি দরকার ছিল অ্যানি এখানে আসার? খিদের জ্বালায় তো কেউ আর মরে যায় না। তুইও নিশ্চয়ই মরে যেতি না। তাহলে কেন অযথা কাজ করে অন্যের কথার শিকার হোস? অ্যানি ঘাড় ঘুরিয়ে নিকের দিকে তাকায়। খাবারের কারণে অ্যানির মুখটা প্রচণ্ড ভালোভাবে দেখা যাচ্ছে না। নিক কপাল কুঁচকে তাকিয়ে আছে। নিককে দেখে অ্যানি অবাক হয়ে যায়। চুলগুলো এমন এলোমেলো হয়ে আছে, শরীরে ফর্মাল কালো ড্রেস। নিককে এমন কপাল কুঁচকে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট ভিজিয়ে বলে, আমি মোটেও চুরি করছিলাম না, আর আমি চোরও নই। নিক গম্ভীরতা টেনে সবগুলো খাদ্যদ্রব্যের দিকে তাকায়, এরপর ঠোঁট চেপে বলে, প্রমাণসহ ধরেছি, এরপরও অস্বীকার করছে। এখন বিশ্বাস করানোর জন্য আর কি লাগবে? অ্যানি ভড়কে যায়, হাতে থাকা সব খাবার মেঝেতে ফেলে দেয়। মুহূর্তেই শব্দ করে ওঠে। সব কিছু এভাবে মেঝেতে ফেলে দেওয়াতে খারাপ লাগলেও কঠিন স্বরে বলে, আপনার মতো কিপ্টে জীবনেও দেখিনি। সাধারণ খাবারই তো ছিল, এভাবে চোরের অপবাদ দেওয়ার কি আছে? মূলত অবৈধ ব্যবসায়ীরা এমন ছোট মনেরই হয়ে থাকে। অ্যানিকে রাখতে দেখে নিক ঠোঁট কামড়ে বলে, পুরো সাম্রাজ্য খেয়ে ফেললেও কিছু বলবো না বেবি গার্ল, বাট এইগুলো ফেলে দেওয়া তোমার একদম উচিত হয়নি। এখন নিজেই সব কিছু পরিপাটি করবে। অ্যানি চোয়াল শক্ত করে বলে, জীবনেও করব না। নিক বাঁকা হেসে বলে, ইজ্জতের ভয় সবারই আছে। অ্যানি কাপা গলায় বলে, মাম্মা মানে? নিক গ্রীবাদেশ নাড়িয়ে মোবাইলটার দিকে তাকিয়ে বলে, তোমার শাওয়ার নেওয়ার ভিডিওটা কি অনলাইনে পোস্ট করে দিব? আমার কথা না শুনলে নিজের সর্বস্ব হারাবে। অ্যানি কেঁপে ওঠে, ঠোঁট চেপে কান্না আটকে বলে, সর্বহারা মেয়েটাকে আর কি সর্বহারা করবেন নিক জেব্রান? আমি এমন এক সর্বহারা যাকে কষ্ট দিলে কষ্ট নিজেও আর্তনাদ করে ওঠে। অ্যানি কথা বলতে বলতে প্রায় কান্না করে দেয়। চোখ দিয়ে পড়তে থাকে নোনা জল। নিক অ্যানির কান্নারত মুখটার দিকে তাকায়, তবে ভুলেও চোখে চোখ রাখে না। নিক গম্ভীর নিঃশ্বাস টেনে বলে, ফাক অফ বেবি গার্ল, স্টপ ক্রাইং। ক্রাইং ইজ ফরবিডেন ইন মাই ম্যানশন। ইফ ওয়ান মোর tears falls from your eye, my body will be on top of yours. What happened next you will not be able to endure. Even if you scream, you won't get an embrace. এনি থেমে যায়, নিকের অশালীন ইঙ্গিতে থামতে বাধ্য হয়। তবে কোনো কথা বলে না, নিকের দিকে একেবারের জন্য ফিরেও তাকায় না। মেঝেতে হাঁটু ভেঙে বসে পুনরায় সবগুলো খাবার হাতে তুলে নেয়।
নাক পিটপিটের জ্বালায় ভালোভাবে তুলতেও পারছে না। অসহ্য হয়ে নিজের জামা দিয়ে নাক মুছে ফেলে। নিক সেদিকে তাকিয়ে কপাল কুঁচকে ফেলে। এনি সবগুলো হাতে নিয়ে উঠে দাঁড়ায়। এরপর ধীর পায়ে কিচেনে যায়। কিচেনে সব কয়টা রেখে নিঃশব্দে বেরিয়ে আসে। নিক তাকিয়ে দেখছে শুধু এনিকে। অজান্তেই অধরে হাসি ফুটে ওঠে। তবে সেটা আর প্রকাশিত হয়নি। কারো নজরে পড়েনি। অ্যানি নাক টানতে টানতে মাথা নিচু করে কিচেন থেকে বেরিয়ে আসে। নিকের দিকে না তাকিয়ে রুমের উদ্দেশ্যে সামনে এগিয়ে যেতে থাকে। নিক অ্যানির হাত চেপে ধরে নিজের কাছে নিয়ে আসে। তবে এবার চেপে ধরেছে ঠিক, তবে ব্যথাতুর ছিল না। অ্যানি প্রথমে রেগে গেলেও নিকের নর্মাল স্পর্শে অবাক হয়ে যায়। নিক অ্যানিকে নিজের সাথে বসিয়ে কোনো একজনকে মেসেজ পাঠায়। অ্যানি রাগটাকে নিয়ন্ত্রণে রেখে বলে, আজ এত নর্মালভাবে স্পর্শ করার কারণ? নিক গম্ভীরতা টেনে বলে, কেন, আমার রক্তাক্ত স্পর্শ তোমার পছন্দ? অ্যানি ছোটার জন্য মরিয়া হয়ে ওঠে। নিক অ্যানিকে নিজের উরুর উপর বসিয়ে শক্ত করে চেপে ধরে বলে, অস্থির হয়েও না বেবি গার্ল। তুমি এমন এক জায়গায় বসে আছো যেখানে নড়াচড়া করলে সে কন্ট্রোললেস হয়ে পড়বে। নিজেও নড়ো না সেই জিনিসটাকেও। শান্তিতে থাকতে দাও। এমনিতেই বিগত 1.5 বছর ধরে সে অশান্তিতে ভুগছে। নিকের অশ্লীল ইঙ্গিতে অ্যানির কান দিয়ে ধোঁয়া বের হওয়ার উপক্রম। নাক মুখ খিচে ফেলে। সামান্য নড়াচড়া করে বলে, আপনার মাইন্ড জঘন্য, কি বাজে চিন্তা ভাবনা আপনার। ছেলে হয়ে একটা মেয়ের সামনে এইসব বলতে লজ্জা লাগে না? নিক ঠোঁট কামড়ে হেসে বলে, ট্রাস্ট মি, একটু লজ্জা লাগে না, কারণ তোমাকে নিয়ে আমি সবচেয়ে জঘন্য জিনিসগুলো চিন্তা করি। সেখানে নিজের জিনিস তোমার কাছে শেয়ার করতে লজ্জা লাগবে কেন? অ্যানি নিকের মুখের দিকে তাকিয়ে বলে, বাজে জিনিস চিন্তা করেন মানে? কি চিন্তা করেন আমাকে নিয়ে? নিক গ্রীবাদেশ নাড়িয়ে শান্ত গলায় বলে, কোনো একদিন প্র্যাকটিক্যালভাবে দেখাবো। আমি বলা থেকে দেখাতে বেশি আগ্রহী। অ্যানি নিকের কথাটার অর্থ বুঝল না, শুধু থম মেরে বসে আছে। নিক অ্যানির লম্বা চুল নিজের এক আঙুলে পেঁচিয়ে নেয়। এর মধ্যে একজন গার্ড এসে মাথা তাদের সামনে দাঁড়ায়। নিক সাথে সাথে অ্যানির মুখটা নিজের বক্ষের সাথে চেপে ধরে। হুট করে এমন শক্তপোক্ত বক্ষে ধাক্কা লাগায় নাকে সামান্য ব্যথা পেয়ে যায়। অ্যানি সরে আসার জন্য ছটফট শুরু করে দেয়। নিক আরও গভীরভাবে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। লোকটা নিকের দিকে ভুল করে তাকিয়ে যায়। নিকের সাথে মিশে থাকা কোনো একটা মেয়েকে দেখে সাথে সাথে চোখ ফিরিয়ে নেয়। এই মেয়েটার দিকে তাকানো মানে নিজের মরণ আলিঙ্গন করা। শুধু এই মেয়ের কারণে অনেক গার্ড নিজেদের প্রাণ দিতে হয়েছে, তাও বিকৃতভাবে। নিক গার্ডের দিকে ইশারা দিতেই লোকটা নিয়ে আসা প্রতিটা খাবার টেবিলের ওপর রাখে। নিক তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটা খাবারের দিকে তাকায়। গ্রিলড চিকেন, খিচুড়ি, স্টিম ফিশ, দই পারফে, গ্রিলড সালমন, লেন্টিল স্যুপ, প্রতিটা পেয়ালায় সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। নিক সব খাবার পরখ করে বলে, নিজে আগে টেস্ট করো, কুইক। লোকটা কোনো রকম সন্দেহ ছাড়াই টেস্ট শুরু করে। এটা নতুন নয়, বাহির থেকে কোনো খাবার আসলে প্রতিটা খাবার টেস্ট করতে হয়। লোকটা সবগুলো টেস্ট করে সোজা হয়ে দাঁড়ায়। নিক লোকটাকে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর হয়ে বলে, ইউ ক্যান কাম নাও। নিকের আদেশ পাওয়ার সাথে সাথে লোকটা বেরিয়ে যায়। লোকটা চলে যেতেই নিক নিজের বাঁধন নরম করে। অ্যানির সাথে সাথে মাথা তুলে বড় বড় শ্বাস টানে। ফর্সা নাকটা কেমন লাল হয়ে গিয়েছে, যেন রক্ত জমাট বেঁধে আছে। অ্যানি রাগে কিলমিলিয়ে বলে, শ্বাসরোধ করে মারার ধান্দা করছেন? এভাবে চেপে রেখেছেন কেন? আরেকটু হলে দম আটকে যেত। নিক অ্যানির নাকের উপর আঙুল ছুঁয়ে বিরক্ত নিয়ে বলে, কিসব বালমার্কা শরীর তোমার, সামান্য স্পর্শ করলে লাল হয়ে যায়। যেখানে স্পর্শ করি সেখানে সিলমোহর লেগে যায়। ক্ষত এমন গভীর হয় যে পরের বার আর ক্ষত করার ইচ্ছে হারিয়ে ফেলি। নিকের রাগ দেখে অ্যানির জল ঝুলে আসে। সামান্য ঠোঁট ভিজিয়ে বলে, কখনো ঠিকভাবে স্পর্শ করেছেন? সামান্য হাত ধরলেও মনে হয় যেন হাড্ডিগুলো ভেঙে যাচ্ছে। ঠোঁট দিয়ে স্পর্শ করতে গেলে দাঁত দিয়ে কামড়ে অর্ধেক মাংস খুলে ফেলেন শরীরের। এমনভাবে নিজের সাথে চেপে ধরেন যে পুরো শরীর অবশ হয়ে আসে। আপনার আর চিতাবাঘের সাথে কোনো পার্থক্য নেই। নিক ঠোঁট কামড়ে হেসে বলে, আই লাইক ইট বেবি গার্ল। স্পর্শে যদি ক্ষত সৃষ্টি না হয় তাহলে স্পর্শহীনই ভালো। আমার দেওয়া প্রতিটি স্পর্শ তোমার শরীরে গভীর সিলমোহর লাগিয়ে দিবে, যাতে 2 হাত দূরত্বে থাকলেও প্রতিটা ক্ষত আমার কথা মনে করিয়ে দেয়। অ্যানি ছোটার জন্য হাত নাড়িয়ে বলে, ছাড়ুন আমাকে। নিক গম্ভীরতা টেনে বলে, খাবারগুলো শেষ করো। অ্যানি টেবিলের দিকে তাকায়। চোখের সামনে এত সুস্বাদু খাবার দেখে যেন পেটের ভেতর আরও জ্বালা করে ওঠে। কিন্তু নিকের অপমানের কথা মাথায় আসতেই পুনরায় নিজের দৃষ্টি সরিয়ে নেয়।
নিকের বাঁধন থেকে ছুটার জন্য মরিয়া হয়ে বলে, খাবো না আমি। নিক বিরক্তির নিঃশ্বাস ছেড়ে বলে, আমি রেগে গেলে ঘূর্ণিঝড় হয়ে যাবে বেবি গার্ল। আমার টর্চারগুলো নিশ্চয়ই ভুলে যাওনি। তবে এখন আঘাত করব না আর, কারণ যার ভেতরে মৃত্যুর ভয় থাকে না তাকে মেরে লাভ নেই। তবে ইজ্জতের ভয় ঠিকই আছে। ভিডিওটা পোস্ট করে দিব সব জায়গায়। অ্যানির শরীরটা কেঁপে ওঠে, সব শক্তি যেন একটা ব্ল্যাকমেইলে শেষ হয়ে যায়। যদি একবার এই ভিডিও অনলাইনে দেওয়া হয় তাহলে সবাই তার নগ্ন শরীর দেখবে। হাজার ওষুধ তাকে হাজার বাজে স্বপ্ন বানাবে। শকুনের মতো তার শরীরটাকে দৃষ্টি দিয়ে জ্বালিয়ে দিবে। সে হয়তো মরে যাবে, কিন্তু তাতে লাভ কি? ভিডিওটা সবাই দেখবে, আজীবন থাকবে মোবাইলের ভেতরে। এক নরপশু তার শরীর দেখেছে ভাবতেই বমি আসে, আর অন্যদের কথা সে কল্পনাও করতে পারে না। আজীবন তার ভিডিওটা নিয়ে সবাই লালসা করবে। অ্যানি আবারও কান্না করে দেয়, শব্দহীনভাবে ঠোঁট চেপে বলে, আমার জীবনের সবথেকে ঘৃণিত পুরুষটি আপনি, নিক জেব্রান। কখনো যদি সময় আসে আপনাকে খুন করব আমি, ঠিক ততটা ঘৃণা করি। পৃথিবীতে প্রতিটা লোকের ঘৃণাকে একত্রিত করলে যে ঘৃণা জমা হয় তার থেকেও বেশি ঘৃণা করি আমি আপনাকে। আই হেট ইউ ভেরি মাচ। মে ইউ রিসিভ দ্য হ্যাসেল পানিশমেন্ট। নিক সামান্য হাসলো, কপাল কুঁচকে বলে, তোমার ঘৃণা অথবা ভালোবাসা দিয়ে আমি কি করব? তুমি বর্তমানে আফ্রিকায় আছো, এই দেশের নাগরিকও নও। তোমার থেকে তো আর ভোট চাইতে যাব না যে মন জুগিয়ে চলতে হবে। ফিনিশ ইওর ফুড কুইকলি। নিকের এমন হার্টলেস উত্তরে অ্যানির ইচ্ছে করছিল দেওয়ালে মাথা ঠুকতে। চোরের কাছে গিয়েছিল ধর্মের জ্ঞান শোনাতে। অ্যানি খিচুড়ির চামচ হাতে নিয়ে বিড়বিড় করে ওঠে, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, এর লেজও কোনোদিন সোজা হবে না। তার আগে আমি লাপাত্তা হয়ে যাব। আর মাত্র 4 দিন। কথাটা হয়তো নিকের কানে প্রবেশ করেনি। অ্যানি সামান্য ফু দিয়ে খিচুড়িটা মুখে দেয়, সাথে সাথে চোখ বন্ধ করে। খাবার পেয়ে সব কিছু ভুলে যায়। সবগুলো খাবার একটু একটু করে খেয়ে একইভাবে রেখে দেয়। সামান্য পানি পান করে নিকের কথা মাথায় আসে, কিন্তু পর মুহূর্তে নিজের মস্তিষ্ককে ধিক্কার জানায়। মদ, সিগারেট, গাঁজাখোরদের খাবার খেতে হয় না, তাদের পেট 24 ঘন্টা এমনিতেই ফুল থাকে। অ্যানি নিজের কাপড় দিয়ে মুখ মুছে উঠে দাঁড়ায়। পেট পুজো করে কারোর দিকে তাকানোর প্রয়োজন করেনি। সামান্য এগিয়ে যেতেই নিকের আদেশ আসে, কিচেন থেকে আমার জন্য 1 গ্লাস করলার জুস নিয়ে আসো। অ্যানির ইচ্ছে না থাকা সত্ত্বেও 1 গ্লাস করলার জুস নিয়ে এসে নিকের সামনে রাখে। করলার জুসের দিকে তাকিয়ে নাক মুখ কুঁচকে ফেলে। এইসব অখাদ্যও লোকে খায়। নিক বাঁকা হেসে বলে, ফলো অর্ডার্স উইদাউট টুইস্টিং ইওর নেক। ট্রাস্ট মি, একটু আঘাত করব না। আমার আদেশ পালন করো, দুনিয়ার সব সুখ এনে দিব। নিকের কথায় অ্যানি তাচ্ছিল্য হেসে বলে, দুনিয়ার সব সুখ কাকে বলে জানেন নিক জেব্রান? একটা মেয়েকে পাচার কেন্দ্রে নিয়ে এসে যৌন হয়রানি করে মানসিক নির্যাতন করা, নিলাম কেন্দ্রে তোলা, পুরো দেশের সামনে একজন তুচ্ছ রক্ষিতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, মেয়েটার নগ্ন ভিডিও মেমোরিবন্দি করে দিনের পর দিন ব্ল্যাকমেল করা, অনুমতি ছাড়া অশালীলভাবে স্পর্শ করা, নোংরা চিন্তা করা, জ্বলন্ত কয়লার ওপর হাঁটতে বাধ্য করা, তাকে খুন করাতে বাধ্য করা, চাবু দিয়ে রক্তাক্ত করে অজ্ঞান করে ফেলা, এইগুলোকে কি বলে গ্যাংস্টার বস? আমার শরীরে অর্ধেক জুড়ে আপনার দেওয়া আঘাতের, অত্যাচারের ক্ষত আছে। কালশিটে দাগ পড়ে আছে প্রতিটি অত্যাচারের। যতদিন বেঁচে থাকবো ততদিন আমার অভিশাপ পাবেন। খোদার কসম, আপনি মরে গেলেও একটু মায়া জন্মাবে না। আমার জীবনের সবথেকে ঘৃণিত পুরুষটি আপনি। আপনি আমাকে লাঞ্ছিত করেছেন, পুরো বিশ্বের সামনে কলঙ্কিত করেছেন। আনাস্তাসিয়া অ্যানি নামক নামটাকে যারা ভালোবাসতো তারা আজ আমাকে দেখলে ঘৃণায় চোখ ফিরিয়ে নিবে। সবাই ভাববে আমি হাজারো পুরুষের কামনা মিটিয়েছি, একজন গ্যাংস্টার বসের রক্ষিতা হয়ে থেকেছি দিনের পর দিন। পুরো দেশের সামনে আজ আমি কলঙ্কিত। নিকের ধূসরমণির চোখ দুটো রক্তিম হয়ে ওঠে, রাগে তিরতির করে কেঁপে ওঠে শরীর। সামনে থাকা কাগজটাকে লাথি দিয়ে ফেলে দেয়। এক বিকট শব্দে অ্যানি কেঁপে ওঠে, ভয় দুপা পিছিয়ে যায়। নিক হিংস্র হায়নার মতো অ্যানির গালটাকে চেপে ধরে গর্জে ওঠে, মিথ্যে জিনিস নিয়ে মানসিক আঘাত পেলে জান খেয়ে ফেলবো শালি মাদার ফাক। একজন পুরুষও তোর দিকে তাকায়নি। যারা তাকিয়েছিল তাদের কঠিন মৃত্যু হয়েছে। যারা রক্ষিতা নিউজ ছড়িয়েছিল তাদের প্রত্যেকের কলিজা কেটে তোর সামনে নিয়ে আসবো। জাস্ট আর কয়েকটা দিন। আর যদি তুই কলঙ্কিত হয়েও থাকিস তাহলে আমার স্পর্শে হয়েছিস, তাতে তো আফসোস কিসের? অ্যানির শ্বাস বন্ধ হয়ে আসছে অগ্নির হিংস্র থাবায়। বেপরোয়াভাবে নিকের বুকে ধাক্কা দেয়। নিক অ্যানিকে ছেড়ে দেয়। অ্যানি বড় বড় শ্বাস টেনে কেসে ওঠে। নিক অ্যানির মাথাটা নিজের মাথার সাথে লাগিয়ে
নিঃশ্বাস টেনে বলে, আমি প্রচুর খারাপ বেবি গার্ল। এমন কোনো অশালীন কাজ নেই যা আমি করিনি। আমার হার্ট নেই, ভালোবাসা নেই, জীবনে কারো জন্য এক ফোঁটা চোখের পানি খরচ করিনি, নিজের জন্মদাত্রীর জন্য দয়া করুণা দেখাইনি। লোকের আর্তনাদে পৈশাসিক আনন্দ লাভ করি, সামান্য কারণে লোকের দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলি। দিনে হাজারটা খুন করলে অনুশোচনা হয় না, কিন্তু তুমি ভিন্ন। তোমাকে অত্যাচার করে সাময়িক পৈশাসিক আনন্দ লাভ করি, তবে দিন শেষে আমি উন্মাদ হয়ে যাই, হারিয়ে ফেলি নিজের গন্তব্য। আমার সাম্রাজ্যে তোমার বন্দিদশা আজীবনের জন্য। তোমার জন্য বাইরের পৃথিবী নিষিদ্ধ, তোমার শ্বাসের হিসেব রাখবো আমি। আমি ছাড়া কারোর সাথে তুমি কথা বলতে পারবে না। আমি ব্যতীত তোমার চোখে অন্য কেউ থাকলে কঠিন নির্যাতনের শিকার হবে। রক্তাক্ত করে ফেলবো, তবু অন্যের জন্য সামান্য চিন্তা করতে দিব না। ইফ নেসেসারি আই উইল বাউন্ড ইউ ইন চেইনস, বাট আই উইল নট সেপারেট ইউ ফ্রম মাইসেলফ। নিকের গরম নিঃশ্বাস, ফিসফিস করা কণ্ঠস্বর অ্যানির শরীরটাকে কাঁপিয়ে তোলে। এক মুহূর্তের জন্য ভুলে যায় সব কিছু। অস্ফুট আওয়াজে বলে, টানা দিনের পর বাহিরের জগৎ না দেখে সারাদিন একটা রুমে থাকাটা মৃত্যুর চেয়েও কষ্টদায়ক। আপনার কারণে আমি সামান্য বাতাসও শরীরে লাগাতে পারি না। আপনার মস্তিষ্ক ঠিক নেই, বিকৃত ভাবনার অধিকারী আপনি, একটা হার্টলেস সাইকোপ্যাথ।